হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজ কুয়াকাটা। আমার ব্যক্তিগতভাবে রাত্রে ভ্রমণ করতে ভালোই লাগে। বিকালে মনে হচ্ছিল কোথায় একটা ঘুরতে যাওয়ার দরকার, কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ছোট ভাইকে বললাম যে কোথায় যাওয়া যায়। ছোট ভাই বলল চলেন ভাই কুয়াকাটা যাই। যেই কথা সেই কাজ, আমরা কুয়াকাটার উদ্দেশ্যেই রওনা দিলাম। আমরা খুলনার নতুন রাস্তা এলেনা তেলের পাম্প থেকে বাইকে তেল ফুল করি। তারপরে আমরা 11টা বাজতে মেবি 2 মিনিট বাকি ছিল, তখন আমরা ওইখান থেকে রওনা দিই। আর ওইখান থেকে কাটাখালি এসে একটু চা পানের বিরতি নেই। তারপরে আমরা ওইখান থেকে সোজা বেকুটিয়া সেতুতে আসি। খুলনার ভিডিওগুলো করা হয়নি, কারণ ওই ভিডিও আমার চ্যানেলে অনেক আপলোড দেওয়া আছে, এই জন্য আর কি তেমন একটা ভিডিও করিনি। যেখান থেকে আমি ভিডিও করিনি, বিশেষ করে বাগেরহাট পিরোজপুরের এই পাশে আমার বাইক নিয়ে তেমন একটা আসা হয়নি, এই জন্য আর কি। তাই বেকুটিয়া সেতু থেকেই আমার ভিডিওটা আমি স্টার্ট করি। আর সবচেয়ে বড় কথা, বেকুটিয়া সেতুতে যে যায়নি সে বুঝবে না যে কত সুন্দর। আরও রাত্রে বেকুটিয়া সেতুর সৌন্দর্য আরও অনেক গুণে বৃদ্ধি পায়। আমরা যখন বেকুটিয়া সেতুর উপরে, তখন মেবি রাত 12টা 1টা বা 12টা 12:30 বাজে, এই জন্য আর ওইখানে দাঁড়াই। ওইখান থেকে আমরা সোজা চলে আসি বরিশাল রূপাতলি মোড়ে। আর রূপাতলি মোড়ে যখন আমরা, তখন রাত 1টা 5 বাজে। ওইখানের পরিবেশ দেখে মনে হয় যে কেবল সন্ধ্যা হয়েছে। মোড়টা আসলে ওইখানে হরেক রকমের খাবার, স্ট্রিট ফুড সব কিছুই ছিল তখন। ওইখানে আমরা হালকা নাস্তা, পরাটা, ডিম ভাজি এইগুলো দিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করি। হালকা পাতলা খাওয়া দাওয়া করার পরে ওইখানে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে তারপরে আবার আমরা রওনা দিই। তারপরে ওইখান থেকে একটু সামনে আসলেই আপনার বরিশাল ব্রিজের ওই পাশেই হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। রাত হওয়ার কারণে আমরা এইসব জায়গায় যাওয়ার টাইমে এই কারণে দাঁড়াইনি যে রাত্রে কোথাও দাঁড়ানোটা ঠিক হবে কিনা, এইসব ভেবেই আমরা দাঁড়াইনি। এই ব্রিজ পার হলেই বরিশাল বিশ্ববিদ্যালয়, আর একটু সামনে, এই থেকে একটু সামনে গেলেই বরিশাল বিশ্ববিদ্যালয়। রাতে তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢোকা যাবে না, তাই আমরা আর ওইখানে দাঁড়াইনি, আমরা সোজা ওইখান থেকে চলে যাই। ওই যে দেখা যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। রাতের সৌন্দর্যের কথা কি আর বলবো, অসাধারণ সৌন্দর্য ছিল। আমরা যখন বাইক চালাচ্ছিলাম হাইওয়েতে, শুধু চাঁদ আর আমরা ছাড়া কেউই ছিল না, এমন একটা ব্যাপার। শুধু মাঝে মধ্যে 2-1টা বাস আমরা দেখতে পেরেছিলাম, এছাড়া আর কিচ্ছু ছিল না। আর মাঝে মধ্যে একটু টহল পুলিশ ছিল, যারা আমাদেরকে জিজ্ঞেস করতেছিল কোথায় যাচ্ছেন, কি দিয়ে কি, এই ব্যাপারে আর কি। আর জার্নিটা এতটাই মনোমুগ্ধকর আর এতটা আকর্ষণীয় ছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত ভালো লাগছিল আমাদের। বাইক চালাচ্ছিলাম সারা রাত, যে আমার কাছে কোনো ক্লান্তি মনে হচ্ছিল না। একদম 100% মনে হচ্ছিল যে আমি কেবল ঘুম থেকে উঠে রিল্যাক্সে বাইক চালাচ্ছি। এতটাই স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছিল বাইক চালাইতে। আর পানির মতো স্মুথ রাস্তা একদম। আর রাত্রে বাইক চালিয়েছি, কেউ ছিল না, একেবারে সোজাসুজি, এক কথায় নিস্তব্ধ হাইওয়ে ছিল একদম। মাঝে মধ্যে 2-1টা বাজার বেঁধেছিল, এছাড়া সব নিরিবিলি, একদম নিরিবিলির হাইওয়ে। একদম কখনোই আমার মনে পড়ে না যে 70-80 নিচে আমি বাইক চালিয়েছি। মানে এত ফাঁকা রাস্তা যে এমনি কোনো কন্ট্রোলিং যদি ভুল না হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো অপশনই নেই। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম পায়রা সেতুতে। পায়রা সেতুর সৌন্দর্যের কথা আর কি বলবো, যারা এই সেতুতে গেছেন তাদেরকে বলার কিছু নেই। আর যারা যাননি তারা মোবাইলের ভিডিও দেখে অবশ্য বুঝবেন না যে কতটা সুন্দর এই পায়রা সেতুটি। আমরা রাত্রে এখানেও দাঁড়াইতে চেয়েছিলাম, কিন্তু ওই যে বললাম মধ্যরাত, একদম নিরিবিলি, কেউ নেই। ওই যে দেখছেন সামনে একটা বাস যাচ্ছে, এরকম মাঝে মধ্যে 1-2টা বাস, আর টহল পুলিশ ছাড়া কেউ ছিল না রাস্তায়। টোটাল রাস্তায় আমাদের বাইকের গতি ছিল 80-90 এরকম। আমরা যে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর নিয়ত নিয়ে বের হয়েছি তা না, আমরা আসলে রিল্যাক্সে যাব বলেই বের হয়েছি। কিন্তু এত ফাঁকা রোড, এত ফাঁকা রাস্তা যে আমরা আস্তে চালানো বা জোরে চালানোতে কোনো ম্যাটার করে না। আমরা যেভাবে চালাবো এভাবেই আমাদের পুরো রাস্তার মালিকই আমরা, এরকমই মনে হচ্ছিল। দেখতে দেখতে আমরা পায়রা বন্দরে চলে আসি। আর পায়রা বন্দরের সৌন্দর্যের কথা তো দ্বিতীয়বার কাউকে বলা লাগবে না, এখানে ভিডিও অনেকেই দেখেছেন। পায়রা বন্দরের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে সৌন্দর্য, এটা অসাধারণ এবং অসাময়িক, খুবই সুন্দর দেখতে।
ওইখানে আমরা কিছু সময় অবস্থান করি, ছবি তুলি, ভিডিও করি। এইগুলো করতে করতে তারপরে আমরা ওইখানে প্রায় 5-10 মিনিটের মতন দাঁড়ায় নিজের অনেক সময় গাড়ি চালানোর পরে একটু দাঁড়াইতে হয়, সেভাবে দাঁড়ায় ছবি টবি তুলে তারপরে আমরা আবার রওনা দিই। আমরা শুধু চাঁদের ভিডিও আর রাস্তার ভিডিও করছি, কারণ চাঁদ আর রাস্তাটা কেমন জানি একে অপরের সাথে মিলে মিশেছিল। কারণ যে চাঁদটা এত পরিষ্কার আর এত বড় উজ্জ্বল লাগছিল, যারা রাত্রে ভ্রমণ করেননি বাইকে তারা বুঝবেন না। পরিশেষে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান সাগরকন্যা কুয়াকাটায়। আর রাত্রে কুয়াকাটায় পৌঁছানোর পর ওইখানের পরিবেশ দেখে তো মাথা নষ্ট একদম। এমনিতেই তো সাগর আমার অনেক পছন্দের, তারপরে যদি এরকম পূর্ণাঙ্গ একটি চাঁদ থাকে সাগরের উপরে, এই অনুভূতি আমি কাউকে বুঝাইতে পারবো না। ওইখানে যদি আমার পাশে কেউ থাকতো আমি তাকে বুঝাইতে পারতাম। আমার ছোটো ভাই কাফি ছিল সাথে, সেই বুঝতে পারতেছিল যে ওইখানের অনুভূতিটা কী। তারপর আমরা সূর্য উদয় দেখার জন্য বাইক নিয়ে সাগরের পাড় দিয়ে ছোটা শুরু করি। আমরা সাগরের পাড় দিয়ে যেতে যেতে আমরা গঙ্গামতির চরে যাই। গঙ্গামতির চরে যে ওইখানে নদী পার হয়ে লাল কাঁকড়ার বীজ, ঝাউবন, তারপরে আমরা ওইখানে ইলিশ খিচুড়ি দিয়ে সকালের ভাত খেয়ে তারপরে ওইখান থেকে চলে যাই আমরা সোজা বৌদ্ধ মন্দির, তাঁতপল্লী, এই বিভিন্ন জায়গায় আমরা যাওয়ার পরে ওইখান থেকে আমরা আবার হোটেলে ফিরে আসি। এইখান থেকে ওইখানে যাওয়ার যে ব্যাপারগুলো ছিল ওইগুলো খুবই ভালো, রোমাঞ্চকর ছিল। কিন্তু কুয়াকাটার অভ্যন্তরীণ রোডের অবস্থা খুবই খারাপ। ওইখানের রোডের খোয়া উঠে গেছে আর ওইখান থেকে বাইক চালাইতে অনেক কষ্ট হয়েছে আমাদের। প্রথম পার্ট এই পর্যন্তই থাকলো আজ। পরবর্তী পার্টে আপনাদেরকে দেখাবো যে কত সাশ্রয়ী রেটে আমরা ভালো মানের হোটেলে ছিলাম এবং কত সুযোগ সুবিধা একটি হোটেলে ছিল।